বাইক সমেত ছিটকে পড়লাম রাস্তার ডান দিকে। পুরো সাদা ঘোলাটে চোখ, মনি বলতে কিছুই নেই সেই চোখ দুটোতে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগের পার্টে আমি বলেছিলাম অভিককে কোনো প্রেতাত্মা দুদিন ধরে দেখা দিচ্ছিল, তবে ওর সামনে কি কোনো বড় বিপদ ঘটবে? তারপর কি হলো অভিকের সাথে সবটাই বলবো এই অংশতে। তোমরা কেউ যদি আগের অংশটি না শুনে থাকো তাহলে গিয়ে শুনে নাও অভিকের সাথে দুদিন ধরে ঠিক কি কি ঘটেছিল। তারপর থেকেই আমি এই পর্বে বলা শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। সেই রাতটা তো দুজনেরই না ঘুমিয়েই কেটে গেল। পরের দিন সকালে অভিক অফিস থেকে লিভ নিল। তার সাহসেই কুলাচ্ছিল না যে আবার রাতে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে ফিরবে এইসবের পর। ওরা দুজন ঠিক করলো যে ফ্ল্যাটের কাউকে জানানোর আগে একবার সেই জায়গায় যেখানে বাচ্চাটিকে অভিক দেখেছিল সেখানে গিয়ে একবার খোঁজ নেবে যে গত কয়েকদিনের মধ্যে এরকম কোনো ঘটনা কারুর সাথে ঘটেছে কিনা, বা সেখানে কোনো বাচ্চার কিছু হয়েছিল কিনা। কারণ ওরা নিশ্চিত ছিল এটা কোনো অতৃপ্ত আত্মাই করছে। ফলে সেখানে গিয়ে আশেপাশের দোকানে খোঁজ নিতে লাগলো। সেই ঘটনা শুনে কেউ কেউ হেসে উড়িয়ে দিল, আবার কেউ বলল পুজো দিতে বা দোষ কাটাতে। ওই চায়ের দোকানে ওদেরই পাশের ফ্ল্যাটের একটি লোক তখন বসেছিল। ওদের এই ঘটনা শুনে উঠে দাঁড়িয়ে ওদেরকে এক সাইডে ডেকে নিয়ে গেল। অভিক আর অন্বেষা তাকে এতক্ষণ খেয়ালই করেনি। আরে শুভদা যে এখানে বসেছিলে, আমরা আসলে খেয়ালই করিনি গো। শুনলেই তো, আসলে আমরা এই ব্যাপারটা এক্ষুনি কাউকে জানাতে চাইনি, কে কিভাবে নেবে সেই জন্য আর কি, বুঝতেই তো পারছো, বলল অভিক। শুভবাবু অভিকের কাঁধে হাত রেখে বলল, আরে সে ঠিক আছে ভাই, কিন্তু তোমাদের কথা শুনে আমি যে আর চেপে রাখতে পারলাম না। এই বলে সে তার গেঞ্জির কলারটা একটু টেনে নামিয়ে দেখালো ওদেরকে। ওরা দুজন যা দেখল সেটা দেখে ভয়তে আঁতকে উঠল। ওমা, এটা কি কি করে হলো? আর আর এই ঘটনার সাথে এটার কি সম্পর্ক আছে শুভদা? শুভবাবু একটু গলাটা ঝেড়ে নিয়ে বলতে লাগলো, তা শোনো, তা প্রায় 3-4 দিন আগের কথা। আমি এই শনিবার দুপুর 1টা থেকে 1:30টা নাগাদ বাইক নিয়ে ফিরছিলাম ফ্ল্যাটে। তখন ঠিক এই রেল ক্রসিংয়ের আগেই দেখলাম একটি বাচ্চা মেয়ে রাস্তার একদম মাঝখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আর এই গলির ভিতরেই একজনের বাড়ি গেছিলাম। দেখে মনে হলো রাস্তাতেই থাকে, খুবই গরিব, চুল এলোমেলো, ছেঁড়া খোড়া জামা। সত্যি বলতে আমার দেরিও হয়ে গেছিল, তাই আর বাইক দাঁড় করায়নি, পাশ কাটিয়ে চলে গেছিলাম। তবে মিথ্যে বলবো না, ওর দৃষ্টিটা খুবই অন্যরকম লেগেছিল। চোখ দুটো একদম ঢোকা ঢোকা আর ঘোলাটে মনি। যদিও খুব একটা স্পষ্ট দেখতে পেয়েছিলাম তা নয়, সে যাই হোক, সেদিন অত পাত্তা দিইনি ব্যাপারটাকে। কিন্তু তার পরের দিন যা ঘটল তাতে আমি আর আমার পরিবার ভয়তে থাকতে না পেরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে পুরোহিতের সাথে পরামর্শ করি। তারপরে দোষ কাটিয়ে বাড়িতে শান্তি গঙ্গা জল ছিটিয়ে তবে রক্ষে পেয়েছি। অভিক একটু ভয় ভয় জিজ্ঞেস করলো, তা তা কি কি হয়েছিল ঠিক বলোই না আমাদের। আর তোমার ঘাড়ে ওইটা হলো কি করে? শুভবাবু বলতে লাগলো, খুব বড় বিপদ ঘটলেও ঘটতে পারতো ভাই, খুব বাঁচান বেঁচেছি বুঝলে।
শনিবার এই ঘটনার পর রবিবার আমি রাতে বন্ধুদের বাড়িতে আড্ডা দিতে গেছিলাম এই পাশেই। ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে ফিরছিলাম। রাত তখন 11টা 11:30 হবে। পুরো শুনশান হয়ে গেছিল রাস্তাঘাট। অত রাতে রাস্তাঘাট ফাঁকা, তাই বেশ জোরেই বাইকটা চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ কোথা থেকে যে সে এলো বুঝতেই পারলাম না। রেল ক্রসিংয়ের সামনেই রাস্তার মাঝে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে সেই বাচ্চা মেয়েটি। আমি ওকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষলাম, ফলে বাইক সমেত ছিটকে পড়লাম রাস্তার ডান দিকে। কি ভাগ্যি আমি সেদিন হেলমেট পরেছিলাম, নয়তো আমার বাঁচার কোনো আশাই ছিল না। খুব বড় বিপদ ঘটে যেত। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেই দিকে হুঁশ ছিল না জানো। আমি তখন ঠক ঠক করে কাঁপছিলাম সেই বাচ্চা মেয়েটির চোখ দুটো দেখে। পুরো সাদা ঘোলাটে চোখ, মনি বলতে কিছুই নেই সেই চোখ দুটোতে। দেখেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। যে কোনো প্রকারে প্রাণপণে রাম নাম নিতে নিতে বাইকটাকে দাঁড় করিয়ে স্টার্ট দিয়েই যত স্পিডে পেরেছি চালিয়েছি। আমার আর ক্ষমতা ছিল না এটা দেখার যে বাচ্চা মেয়েটা কোথায় ছিল তখন। তারপর ফ্ল্যাটের সামনে এসে বাইকটাকে রেখে রুদ্রশ্বাসে ছুটে গিয়ে দরজা ধাক্কা দিতেই আমার বউ দরজাটা খুলতে ঘরের ভিতর ঢুকে প্রায় দম বন্ধ হওয়ার জোগাড়। জোরে জোরে শ্বাস টেনে হাঁফাতে হাঁফাতে বউকে বলি সবটা তক্ষুনি। আমার হাতে এখনও সেই ছড়ে যাওয়ার দাগ আছে, এই দেখো। আর হাঁটুতেও এখনও ছাল চামড়া উঠে লাল হয়ে আছে। সেই রাতে আমরা ঘুমোনো তো দূরের কথা, দরজা জানলা বন্ধ করে সব লাইট জ্বালিয়ে ঠাকুরের গান চালিয়ে বসেছিলাম সারা রাত। পরের দিন ভোর হতেই আমাদের চেনাশোনা পুরোহিতের সাথে কথা বলে সবটা জানিয়ে তারপরেই সেই পুজো আচ্ছা করলাম। তবে এটা কেন হলো, কি করে হলো, সেটা আর আমরা জানার চেষ্টা করিনি। সত্যি বলতে সাহস করিনি। পুজো আচ্ছা করার পর সব নর্মাল হয়ে গেছিল, তাই দুঃস্বপ্ন ভেবে এটা ভুলে যেতে চেয়েছি। কিন্তু আজ তোমাদের কথা শুনে মনে হলো এটা আমার বলা উচিত। সবটা এক মনে শুনছিল ওরা, আর ভয়েতে যেন গলা শুকিয়ে আসছিল ওদের। তার মানে ওদের সাথেও এমনটা ঘটতে পারত, আরও বড় কোনো বিপদ হলেও হতে পারত। তারপর অন্বেষা ভীত গলাতে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার ঘাড়ে ওই সাংঘাতিক জিনিসটা হলো কি করে? সেটা আমরা কেউই আজও জানি না, যে আমার ঘাড়ে এই সাংঘাতিক আঁচড়ের দাগটা কিভাবে হলো সেই রাতে। আমি তো হেলমেট পরেছিলাম, ফলে সেখানে আঘাত লাগার প্রশ্নই ওঠে না। আর সেটা সাধারণ আঘাত নয়, এটা আঁচড়েরই দাগ। পুরোহিত মশাই আমাদের বলেছেন যে আমরা যেটাকে শয়তানের আঁচড় বলে থাকি, মানে আমাদের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বা প্রেতাত্মা আমাদের যদি ক্ষতি করতে চায় বা স্পর্শ করতে চায়, তবে নাকি এই আঁচড় আমাদের গায়ে হয়েই থাকে। এটা আমরা অনেক সময়ই অনেকের মুখে শুনেছি, তবে আমার সাথে যে এটা সত্যি হবে জীবনেও ভাবিনি। কিন্তু অদ্ভুতভাবে জ্বালা বা ব্যথা কোনোটাই নেই এখন আর, বলল শুভবাবু। আসলে শুভবাবুর ঘাড়ে একটা লম্বা আঁচড়ের দাগ হয়েছিল সেই রাতে, যখন তার সাথে সেই লোমহর্ষক সাংঘাতিক ঘটনাটা ঘটেছিল, যেটা সে পরের দিন সকালে খেয়াল করেছিল। এইসব শুনে অভিক বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবছিল যে তার মানে সে সেই রাতে বাইক না থামালে হয়তো তার সাথেও এরকম ভয়ঙ্কর কিছু ঘটত, বা এর থেকেও বেশি কিছু। আর বেশি দেরি করলে যখন তখন খারাপ কিছু ঘটতেই পারে তার সাথে, এই ভেবে
ভীষণ ভয়, অভিক বলল। মানে শুভদা, অনেক ধন্যবাদ এগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমিও তাহলে আগে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে গিয়ে পুজো আচ্ছা করে পুরোহিতের সাথে যোগাযোগ করি, কেমন? চলো অনু, চলো, আর দেরি করে লাভ নেই, বুঝলে? এই বলে ওরা এগোতেই যাবে, তখনই খুব ক্ষীণ গলাতে কেউ যেন ওদের পিছু ডাকলো। বাবু, বাবু শুনছেন? ওরা থেমে পিছন ঘুরতেই দেখলো একটা মুচি সেখানেই বসছিল রাস্তার সাইডে। এতক্ষণ ধরে তাদের দেখে, তাদের কথা শুনে বুঝেছিল কি ঘটেছে। সে ওদেরকে ডেকে বলল, আমি এখানে বসি রোজ, সকালে করে আসি আর রাতে ফিরে যাই। তোমাদের কথা শুনে আমি কিছু একটা আন্দাজ করতে পারছি। কদিন আগের ঘটনা, আমি এরকমই বসেছিলাম আমার জিনিসপত্র নিয়ে। এই ঠিক উল্টো দিকে ওই রেল ক্রসিংটার একটু আগেই একটা মর্মান্তিক দুর্ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। যদিও আমি ছাড়া এখানে আরও অনেকেই সেটা দেখেছিল, কিন্তু কারোরই মনে নেই এখন আর। কেই বা মনে রাখে বলুন গরিব মানুষদের কথা? ওই বাচ্চা মেয়েটি রাস্তায় রাস্তায় ঘোরে, বাড়ির কোনো ছাদ নেই যে। সেদিনও এরমটাই ঘুরছিল রাস্তায়। হঠাৎই একটি বাইক এসে ওকে ভীষণ জোর ধাক্কা মারে। ও ছিটকে পড়ে যায় রাস্তার ওপারে। বড় লোকদের ভীষণ তাড়া কিনা, ওরা একটু অপেক্ষা করতে পারে না, আস্তে চালাতে পারে না, পাছে কাজের দেরি হয়ে যায়। আর সেই গরিব অসহায় বাচ্চাটির জীবনের কী বা দাম বলুন বাবু? সে বাঁচুক কি মরুক, কারুর কিচ্ছু যায় আসে না। অনেক লোক জড়ো হয়েছিল বটে, তবে সেরকম কিছু হয়নি। যে বাইক চালিয়ে যাচ্ছিল, আমাদের এখানে তাকে আগে দেখিনি, যদিও হেলমেট ছিল, তবে তাকে ধরতে পারা যায়নি আজও। আসলে কারোর ইচ্ছেও নেই। কার দায় সেই অভাগা মেয়েটির মৃত্যুর জন্য এত খাটবে? তা আপনাদের সাথেই এরকম কেন হলো তা তো জানি না, তবে সেই বাচ্চাটির অতৃপ্ত আত্মাই হয়তো ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, তার সাথে ঘটা অন্যায়ের সঠিক বিচারের আশায়। তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিন ওর আত্মার শান্তি কামনা করে। আর পারলে বাইক খুব সাবধানে আস্তে চালাবেন এবার থেকে, যাতে আপনার জন্য অন্য কোনো নিষ্পাপ ব্যক্তির অঘটন না ঘটে। পুরো কথাটা শুনে ওরা দুজন প্রায় স্তম্ভিত হয়ে বোবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ওনার দিকে। কিছু বলার মতো শব্দই পাচ্ছিল না। সত্যিই তো, এত বড় মর্মান্তিক দুর্ঘটনা সেই নিষ্পাপ ফুলের মতো বাচ্চাটির প্রাণ কেড়ে নিল, আর কেউ মনেই রাখল না। এইভাবে অকালে প্রাণ গেলে তার অতৃপ্ত আত্মা তো থেকেই যাবে, ঘুরে বেড়াবে তার না পাওয়া অতৃপ্ত আশা বাসনার উদ্দেশ্যে। এই বাবু সেই প্রেতাত্মাকে উপেক্ষা করে তার পাশ কাটিয়ে বাইক চালিয়ে চলে গেছিল, তাই হয়তো তাকে এই ফল ভোগ করতে হয়েছে। কিন্তু আপনি তাকে সাহায্য করতে চেয়েছেন, তাই হয়তো আপনার সাথে এখনো কিছু খারাপ করেনি সে। এই বলে চুপ করে গেল সেই মুচি। ওরা আর দেরি না করে সেই মুচিকে ধন্যবাদ জানিয়ে মন্দিরে গিয়ে সেই বাচ্চাটির উদ্দেশ্যে পুজো দিল ভালোভাবে, আর প্রতিজ্ঞা করলো যাই হয়ে যাক সে কখনো বাইক জোরে চালাবে না বা তাড়াহুড়ো করবে না। অদ্ভুতভাবে তার পরের দিন থেকে আজ অবধি অভিক আর অন্বেষার কোনো বাচ্চাকে দেখেনি। কুকুরগুলো ওরকম অদ্ভুত আচরণ আর কখনো করেনি। আমি তোমাদের আগেও বলেছি অতৃপ্ত প্রেতাত্মার এরকম বহু ঘটনা, যেমন সেই সুন্দরবনের জঙ্গলে জগদীশবাবুর সাথে ঘটা প্রেতাত্মার ভয়ঙ্কর ঘটনা, বা কলকাতার বাড়িতে ঘটা অতৃপ্ত আত্মার ঘটনা। শুনতে হলে স্ক্রিনে আসা ভিডিওগুলো দেখতে পারো। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।